অপরিকল্পিত ফ্লাইওভারের কারণে সুফল পাচ্ছে না রাজধানীবাসী, আরও বেড়েছে যানজট। জ্যাম সেই আগে থেকে সেই আগের মতোই, নিচেও যা উপরেও তা। পয়সা থাকতেছে ফ্লাইওভারের উপরে, জ্যামের জন্য যাইতে পারছি না। ফ্লাইওভারটা হওয়াতে ভেবেছিলাম যে জ্যাম উপরে থাকবে না, তাড়াতাড়ি চলে যাবো, কিন্তু দেখা যায় যে উপরেও জ্যাম থাকে, এই জন্য যেতে তো দেরি হয়ে যায়। সেবাদানকারী নির্মাণ সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ বিশ্লেষকদের। ফ্লাইওভারগুলি এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার সহজ পথ, সেটি করতে ব্যর্থ হয়েছে। ফলে যখনই তারা পার হচ্ছে তার পর মুহূর্তেই নিচে ব্যাপক জটিলতা তৈরি হচ্ছে। পরিকল্পনা হলো একটি ফ্লাইওভার ঢাকার বাইরে থেকে উঠে এটা ঢাকার বাইরে বের হয়ে যেতে পারে, সেইভাবে আমাদের এসটিপিতে সুপারিশ হয়েছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্লট জালিয়াতি মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান ও পার্টেক্স গ্রুপ চেয়ারম্যানের ছেলে গ্রেফতার, জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। দেশে স্থানীয় সরকার পদে নির্বাচন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। নাগরিকত্ব আইন 2016 খসড়া সংশোধন নিয়ে আলোচনায় জানালেন আইনমন্ত্রী। প্রবাসীদের সাধুবাদ। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক থেকে যুব সমাজকে রক্ষায় প্রচারণা চালাতে হবে ইমাম ওলামাদের, বাড়াতে হবে সচেতনতা। ইমাম সম্মেলনে প্রধানমন্ত্রী। অসুস্থতার কারণ দেখিয়ে আজ বকশীবাজারের আদালতে যাননি বেগম জিয়া। আইনজীবীদের করার সময় আবেদন মঞ্জুর। আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ 16 ফেব্রুয়ারি। এবং হায়দ্রাবাদে বহুল প্রতীক্ষিত টেস্টের প্রথম দিন শেষে বেশ ভালো অবস্থানে আছে ভারত। মুরালির পর অধিনায়ক কোহলির সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে স্বাগতিকরা। প্লট জালিয়াতির মামলায় গ্রেফতার হওয়া রাজুকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী এবং পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম.এ. হাশেমের ছেলে শওকত আজিজ রাসেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে 5 কার্যদিবসের মধ্যে যে কোনো 2 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে বুধবার রাজুকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম.এ. হাশেমের ছেলে শওকত আজিজ রাসেল সহ 8 জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করে দুদক। মামলার এজাহারে বলা হয়, প্রভাব খাটিয়ে তৎকালীন চেয়ারম্যান ইকবাল পার্টেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে পূর্বাচলে 20 কাঠার প্লট পাইয়ে দেন। এ মামলায় বৃহস্পতিবার ভোরে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে রাজুকের সাবেক চেয়ারম্যান এবং হাশেম পুত্রকে গ্রেফতার করে। দুপুরে সিএমএম কোর্টে হাজির করে 7 দিনের রিমান্ড চায় দুদক। আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদেশ দেন জেলগেটে জিজ্ঞাসাবাদের। আজকে শওকত আজিজ রাসেলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে ওনাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য বলেছেন এবং বলেছেন যে আয়োগে 5 কার্যদিবসের ভিতরে যে কোনো 2 কার্যদিবসে ওনাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে হবে। যদিও আসামি পক্ষের আইনজীবীর দাবি মামলাটি ভিত্তিহীন। উনি শারীরিকভাবে অসুস্থ, উনাকে যেন কারা কর্তৃপক্ষ বিধি মোতাবেক চিকিৎসা দেয় এবং এই আদালতে যেহেতু জামিন দেওয়ার ক্ষমতা নাই দুদকের মামলায়, সেহেতু আদালত জামিন দেননি। মামলার বাকি 6 আসামির মধ্যে 5 জনই রাজুকের কর্মকর্তা। আরেকজন পার্টেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজের ভাই রুবেল। তাদেরকে এখনো গ্রেফতার করা যায়নি। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে রেলওয়ে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা সহ 3 জনের বিরুদ্ধে 7টি মামলায় চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। সকালে দুদক কর্মকর্তারা এ অভিযোগপত্র জমা দেন। রেলওয়ে গুডস স্টাফ, ডাটা এন্ট্রি অপারেটর এবং কার্পেন্টার সহ বিভিন্ন পদে অবৈধ নিয়োগের অভিযোগে 2013 সালে ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে 13টি মামলা করে দুদক। তদন্তের পর 7টি মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়। পরবর্তীতে 2015 সালে উচ্চ আদালতের নির্দেশে দুদক পূর্ণ তদন্ত শুরু করে। দুদকের পরিচালক আজিজুল হক ভুইয়া 3টি এবং উপপরিচালক সৈয়দ আহমেদ 4টি মামলার তদন্ত শেষে ইউসুফ আলী মৃধা সহ 3 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন।
রেলওয়ে পূর্ব অঞ্চলের সাবেক জিএম ইসুফ আলী মির্জা, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া সহ আরো একজন অবৈধভাবে আর্থিক সুবিধা নিয়ে যারা পাস করেছে তাদেরকে চাকরি না দিয়ে যারা ফেল করেছে তাদেরকে তারা চাকরিটা দিয়েছে। 13টি মামলা হয়, এর মধ্যে বেশ কয়েকটি মামলা পূর্বে চার্জশিট হয়েছে, আর আজকে আমরা 60টি মামলায় চার্জশিট দাখিল করেছি। দেশে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের প্রার্থিতার বৈধতা রেখে নাগরিকত্ব আইন 2016 এর খসড়ায় সংশোধন আনা হচ্ছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুযোগ সুবিধা রেখে আইনের কয়েকটি ধারায় পরিবর্তন আনা হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে রাজধানীর একটি হোটেলে এ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা আইনটির কয়েকটি ধারায় পরিবর্তন আনার বিষয়ে গুরুত্ব আরোপ করলে আইনমন্ত্রী একথা বলেন। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। গত বছরের ফেব্রুয়ারিতে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিধিনিষেধ সম্বলিত নাগরিকত্ব বিষয়ক আইন 2016 এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। তবে আইনের খসড়াটি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ না করায় এই আইনের ধারাগুলো সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই প্রবাসী বাংলাদেশিদের। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনেরা আইনটির খসড়া হাতে পেলে এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় প্রস্তাবিত আইনে প্রবাসী বাংলাদেশিদের রাজনীতিতে অংশগ্রহণ করতে না দেয়া ও প্রবাসী শিশুদের জন্ম নিবন্ধনের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়ার সমালোচনা করেন বিশিষ্টজনেরা। এই আইনে একটা কুড়িয়ে পড়া শিশু, তার নাগরিকত্ব, বাংলাদেশের নারী শ্রমিকরা বাইরে আছেন, সেখানে তারা যদি সেক্সুয়ালি এক্সপ্লয়েটেড হন, সেই শিশুর নাগরিকত্ব কি দাঁড়াবে? প্রত্যেকটা ধারায় আইনের বেসিক নোশনগুলির সাথে কনফ্লিক্ট আছে। এত বাজে আইন, এটা ইট শুড গো ডাউন এজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ড্রাফটেড ল। খসড়া আইনটির বিভিন্ন ধারায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে বিশিষ্টজনেরা অভিযোগ করলে আইনটি সংশোধনের ঘোষণা দেন আইনমন্ত্রী। চূড়ান্ত আইন করার আগে কয়েকটি ধারায় সংশোধনী আনা হবে বলে জানান তিনি। স্থানীয় সরকার সহ যে কোনো পদে নির্বাচন আর কোনো রাজনৈতিক সংগঠন করা, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার এই দুটোর ব্যাপারে আলাপ হয়েছে। 5-এর 3-এও কিছু পরিবর্তন আনা হবে, যেটা আমি এখানে বলতে পারি নাগরিক এবং প্রবাসী বান্ধব হবে। প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে উল্লেখ করে দেশে তাদের সম্পদের উপর যথাযথ অধিকার নিশ্চিত করার বিষয়টি উঠে আসে আলোচনায়। বারবার আলোচনায় এসেছে সেকশন 5, যেখানে 2 বছর এই যে রেজিস্ট্রেশনের এটা আছে। আসলে এই রেস্ট্রিকশন রাখার কোনো সঙ্গত কারণ নেই। প্রবাসী বাঙালিরা টেকনোলজি আনছে, ওরা এই দেশে প্রপার্টি অ্যাকোয়ার করছে, এদেরকে আমরা এনকারেজ করব, এদেরকে আমাদের সঙ্গে রাখব। সার্বজনীন মানবাধিকার বিবেচনায় আইন প্রণয়ন করা হলে দেশের স্বার্থ রক্ষা হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দেশবাসী এবং যুব সমাজকে রক্ষা করতে ইমাম ওলামাদের ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের মধ্যে সচেতনতা থাকলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ স্থান পাবে না। দেশের 64 জেলার ইমামদের নিয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করে ইমাম সম্মেলন, যেখানে ফাউন্ডেশনের মাধ্যমে নির্বাচিত শ্রেষ্ঠ ইমামদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ধর্মীয় শিক্ষাকে পুরস্কার বিতরণী শেষে ইমামদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বলেন, জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম সংস্কার সহ ইসলামের প্রসারে কাজ করে যাচ্ছে সরকার। শিক্ষাটা পূর্ণাঙ্গ হবে তখনই যখন পার্থিব জগতের শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষাটাও সবাই গ্রহণ করতে পারবে, তখনই শিক্ষাটা পূর্ণাঙ্গ শিক্ষা হবে। ইংরেজি, বাংলা, আরবি এই 3টি ভাষা একত্রিত করে এই পবিত্র কোরআন শরীফ, আমরা ডিজিটাল কোরআন শরীফ তৈরি করে দিয়েছি, যেখানে বসে মানুষ পৃথিবীর যে কোনো জায়গায় বসেই আমাদের ওই কোরআন শরীফ তারা পড়তে পারবে। প্রধানমন্ত্রী বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে ট্রাস্ট গঠন সহ নানামুখী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। ভবিষ্যতে প্রতিটি উপজেলা একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার স্থাপন করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে যাতে আয় বাড়ানো যায়, এজন্য শুধুমাত্র আলেম ওলামাগণের তত্ত্বাবধানে
পরিচালিত হবে এমন একটি অর্থনৈতিক জোন তৈরির চিন্তা ভাবনাও আমাদের রয়েছে। কারণ আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে যদি কেউ কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠান করতে চান বা কোনো কিছু করতে চান, সেই জন্য সুযোগ দেওয়া হবে। এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইমামদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বিশাল সাম্রাজ্য ইসলাম ধর্মের আওতায় গড়ে উঠেছিল, অথচ আজকে সেখানে এই ধর্মকেই কিভাবে হেয় করছে সামান্য কিছু মানুষের অপকর্মের জন্য। আপনারা যদি মানুষকে এটা ভালোভাবে বুঝান, তাহলে নিশ্চয়ই আমাদের দেশ থেকে আমরা এই সন্ত্রাস জঙ্গিবাদ সম্পূর্ণভাবে দূর করতে পারবো। অনুষ্ঠানে হামদ নাথ, উপস্থিত বক্তৃতা সহ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। অসুস্থতার কারণ দেখিয়ে দুর্নীতির 2 মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে আজ আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আইনজীবীদের করার সময় আবেদন মঞ্জুর করে আদালত 16 ফেব্রুয়ারি আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ ধার্য করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে আসার প্রস্তুতি হিসেবে সকাল থেকেই আদালত চত্বরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বেগম জিয়ার সিকিউরিটি ফোর্সের সদস্যরাও যান সকালেই, কিন্তু আদালতের এ দিনের কার্যক্রমের শুরুতেই আসামি পক্ষের আইনজীবীরা লিখিত আবেদনে জানান সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় আদালতে আসতে পারবেন না বেগম জিয়া। পাশাপাশি আদালতের প্রতি অনাস্থা আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকার বিষয়টিও বিচারকের দৃষ্টিতে আনেন তারা। বিচারক আবু আহমদ জমাদার সার্বিক বিষয় বিবেচনা করে সময় আবেদন মঞ্জুর করেন। তিনি একজন সিনিয়র নেতৃস্থানীয় তিনি ব্যক্তি এবং সম্মানীয় ব্যক্তি। আমরা তার অসুস্থতার গ্রাউন্ডটা উচ্চতর আমাদের আদালত সেটা বিবেচনায় নিয়েছেন, সুতরাং সেই কারণে সময়ের আবেদন মঞ্জুর করা হয়েছে। বিজ্ঞ আদালতে যে রকম ভাবে বিচার কার্য পরিচালনা হয়েছে তাতে আমরা অনাস্থা দিয়েছি। আমরা চেয়েছি কুয়েত থেকে টাকা এসেছে না সৌদি আরব থেকে টাকা এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। বিজ্ঞ আদালত বলেছিল এটা একটা ডিফেন্স প্লি, কখনো না এটা ডিফেন্স প্লি। নতুন নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুমবার্নিকাট। দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। আগামী নির্বাচনেও অংশ না নিলে বিএনপি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নতুন নির্বাচন কমিশন গঠনের পর এই প্রথম সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুমবার্নিকাট। এ সময় নির্বাচন কমিশন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন মার্কিন রাষ্ট্রদূত এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, পরবর্তী সরকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নতুন নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জন করতে হবে। মিত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আহ্বান, নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন কমিশনকে বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতে হবে। আশা করি এদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসাবে আশ্বস্ত করতে চাই, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে তার স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সব রকমের সহযোগিতা আমরা দেব। এদিকে 2014 সালের মতো আগামী নির্বাচনেও অংশ না নিলে রাজনীতিতে বিএনপির প্রাসঙ্গিকতা ঝুঁকির মধ্যে পড়বে বলে মন্তব্য করেন তিনি। গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল তারা করেছে, সেখানে আরেকটা নির্বাচনে অংশ না নিলে রাজনৈতিক অঙ্গনে তাদের অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার আশঙ্কা আছে এবং সেই ঝুঁকিটা তারা নেবে বলে আমার বিশ্বাস। হতাশ ও বিপর্যস্ত হয়ে পড়ায় নতুন নির্বাচন কমিশন ও আগামী নির্বাচন নিয়ে বিএনপি এলোমেলো মন্তব্য করছে বলেও জানান ওবায়দুল কাদের। পাশাপাশি দেখলাম প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। আর্থিক ক্ষতির মুখে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগণ।
মেগাসিটি ঢাকায় ফ্লাইওভারের সংখ্যা এখন 6টি, আছে একাধিক ওভারপাসও। সাধারণত রাস্তার যানজট কমিয়ে যানবাহনকে দ্রুত গতিতে চলতে সহায়তা করাই ফ্লাইওভারের কাজ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ফ্লাইওভার হয়েছে অপরিকল্পিতভাবে। নগরবাসীর অভিযোগ, এ কারণেই দ্রুত যাওয়ার পরিবর্তে বেড়েছে ভোগান্তি। নগরীর রাস্তায় এখন দেখা দিয়েছে দোতলা যানজট। মাহমুদ রাকিবের রিপোর্ট। ফ্লাইওভারের প্রবেশ মুখ দখল করে আছে বাম লেনের গাড়ি, তাই উপরে ফাঁকা থাকলেও যানবাহনগুলোকে উঠতে হচ্ছে ধীর গতিতে। কিছু সময় গাড়ি চললেও ফ্লাইওভারের মাঝখান থেকেই শুরু হয় দীর্ঘ যানজটের। রাজধানীর ব্যস্ততম এলাকা বনানী থেকে মহাখালী ফ্লাইওভারের প্রতিদিনকার চিত্র এটি। মগবাজার ফ্লাইওভার কিংবা বিজয় সরণি ওভারপাসের অবস্থা আরো ভয়াবহ। নগরবাসীর সুবিধার্থে এসব করা হলেও ভুক্তভোগীরা বলছেন, অপরিকল্পিত ফ্লাইওভারের কারণে রাস্তার যানজট টেনে তোলা হয়েছে আকাশে। ওটার সময় অর্ধে ভালো হয়ে আসি, পরে আর নামতে পারি না। ফ্লাইওভারটা হওয়াতে ভেবেছিলাম যে জ্যাম উপরে থাকবে না, তাড়াতাড়ি চলে যাবো, কিন্তু দেখা যায় যে উপরেও জ্যাম থাকে, এই জন্য যেতে তো দেরি হয়ে যায়। পৃথিবীর অন্যান্য দেশে ফ্লাইওভারের সামনে কিন্তু এত মোড় থাকে না। মহাখালী ফ্লাইওভারটা যদি আপনার আবিস্কো ক্রস করে দিত, ওদিকে প্রাইম মিনিস্টার কার্যালয় ক্রস করে দিত, তাহলে হয়তো এরকম কোনো যানজট হতো না। ইন এবং আউট এই পয়েন্টটা যখন প্ল্যানটা করছে গভর্নমেন্ট, তখন মনে হচ্ছে যে দিস ইজ ওকে, বাট এটা তো তখনকার জন্য না, এটা তো 20 বছর পরের জন্য প্ল্যানটা করতে হবে। বিশ্লেষকদের মতে আলাদা আলাদা 5টি সেবাদানকারী সংস্থার মাধ্যমে নির্মিত হয়েছে রাজধানীর ফ্লাইওভারগুলো। ফলে একটির সাথে আরেকটির কোনো সমন্বয় না থাকায় এর সুফল পাচ্ছেন না নগরবাসী। এগুলো এখন গোঁদের উপর বিস্ফোরণে পরিণত হচ্ছে। প্রতিটা ফ্লাইওভার এক একটা পুল সিরাতে পরিণত হয়েছে, এবং যখনই তারা পুল সিরাত পার হচ্ছে তার পর মুহূর্তেই নিচে ব্যাপক জটিলতা তৈরি হচ্ছে। এগুলোকে যদি সংযোজন করা যায় এবং এক অংশ থেকে আরেক অংশ নিরবিচ্ছিন্ন করা যায়, তবে এর সুফল আমরা পেতে পারব। সমস্যা সমাধানে ঢাকাকে কেন্দ্র করে 2035 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার পাশাপাশি বিভিন্ন এলাকাকে সংযুক্ত করে ঢাকায় সমন্বিত কয়েকটি ফ্লাইওভারের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে ডিটিসিএ। আমাদের পরিকল্পনা হলো একটি ফ্লাইওভার ঢাকার বাইরে থেকে উঠে এটা ঢাকার বাইরে বের হয়ে যেতে পারে। সেইভাবে আমাদের এসটিপিতে সুপারিশ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্লাইওভার থেকে কাঙ্ক্ষিত সুফল পেতে হলে বন্ধ করতে হবে ফ্লাইওভারে ওঠা ও নামার মুখের সব মোড়গুলো। এছাড়া নগরের যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেস ও ফ্লাইওভারের মতো আরও যেসব বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তাও যদি একইভাবে সেবাদানকারী সংস্থাগুলো যে যার মতো অপরিকল্পিত সমন্বয়হীনভাবে করতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে মেগাসিটি ঢাকার পুরো সড়ক ব্যবস্থায় হয়তো মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সাগররুনি হত্যাকাণ্ডের 5 বছর পূরণের একদিন আগে তদন্ত প্রতিবেদন নিয়ে আবার আসার কথা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে, যে কোনো মুহূর্তে অপরাধীদের আটক করবে র্যাব। সকালে রাজধানী এপিবিএনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। সাগররুনি আমারও খুব পরিচিত, আমি এখনো আশাবাদী যে কোনো সময় র্যাব উদ্ঘাটন করবে এবং আপনাদেরকে জানাতে পারবে। বাবুল হত্যার এটা তদন্ত চলছে, তবে আমরা মনে হয় কাছাকাছি আসছি। আমরা কিছুদিনের মধ্যে প্রতিবেদন দিতে পারবো। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগররুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নতুন নির্বাচন কমিশন প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক যৌথ সভায় একথা বলেন তিনি। প্রচার হয়েছে জাতীয় পার্টির লিস্টে ওনার নামটা ছিল। আমরা খুশি হয়েছি যে আমাদের লিস্টের থেকে একজন চিফ কমিশনার হয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন। এটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা সুষ্ঠু নির্বাচন চাই। উনি প্রতিশ্রুতি দিয়েছেন, উনি কারো কথায় তিনি অপ্রমাণিত হবেন না, সুষ্ঠু নির্বাচন করবেন। সন্ধ্যার সময় আরো থাকছে। কক্সবাজারে 3 দেশের রাষ্ট্রদূতের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন, সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার তাগিদ। নিয়ন্ত্রণ না থাকায় দেশ জুড়ে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অর্থ লেনদেনে গ্রাহকদের কাছ থেকে অন্যায়ভাবে অতিরিক্ত টাকা নিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত উপকর কমিশনার সম্মেলনে তিনি বলেন, মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা প্রয়োজন।
এদিকে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা কাজ করছে না অভিযোগ করে কর কর্মকর্তাদের চাপ মুক্ত রাখতে এনবিআর এর প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। দ্রুত ও সহজে অর্থ লেনদেনের সুবিধা দিতে 2011 সাল থেকে আনুষ্ঠানিকভাবে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের শুরু। প্রক্রিয়াগত জটিলতা না থাকায় গত 6 বছরে এই সেবা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের মতে কোনো নিয়ন্ত্রণ না থাকায় মোবাইল ব্যাংকিং এর নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে এসব প্রতিষ্ঠান। এছাড়া রাজস্ব আয় বাড়াতে করজালের বাইরে থাকা বিভিন্ন খাতকে করের আওতায় আনার আহ্বান জানান সাবেক গভর্নর। সবাই বলে মোবাইল ব্যাংকিং, আমার কাছে তামাশা মনে হয়। কোনো রেগুলেশন নাই, কিচ্ছু নাই। কি করেছে? 100 টাকা পাঠালে 1 টাকা 86 পয়সা। ব্যাংকের মাধ্যমে পাঠাতে আমাকে 100 টাকায় যদি 40 পয়সা লাগে, তো মোবাইল ট্রান্সফারে কেন 1 টাকা 86 পয়সা বা 2 টাকা লাগবে? এদিকে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা ঠিকভাবে কাজ না করায় এনবিআর এর বিপুল অঙ্কের রাজস্ব আটকে আছে বলে অভিযোগ করেন এফবিসিসিআই সভাপতি। এছাড়া কর ফাঁকিবাজ ব্যবসায়ী ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করতে একটি আলাদা ইমেল আইডি খোলারও আহ্বান জানান তিনি। 32,000 কোটি টাকা, এই এত বড় বোঝা কেন একটা বিজনেস কমিউনিটি বা টানবে? কেন বা আপনিই টানবেন? এডিআর আগাতে পারছে না, নট বিকজ অফ দ্য বিজনেস কমিউনিটি। আমরা তো চাচ্ছি, আপনি অভয় দিচ্ছেন না মিডল অফিসার যারা এডিআর নিয়ে কাজ করে। এডিআর নিষ্ক্রিয় থাকার অভিযোগের প্রেক্ষাপটে মার্চ মাসকে এডিআর কার্যক্রম শক্তিশালীকরণ মাস ঘোষণা করেন এনবিআর চেয়ারম্যান। ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি পুরো মাসটি হবে the month to strengthen our ADR activities. কর কর্মকর্তাদের আগামী দিনে কর্ম পরিকল্পনার নির্দেশনা দিতে প্রথমবারের মতো উপকর কমিশনের সম্মেলনের আয়োজন করে এনবিআর। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা আরও জোরদার করা প্রয়োজন বলে জানিয়েছেন 3 দেশের রাষ্ট্রদূত। এ ব্যাপারে মিয়ানমারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারা। সকালে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে কথা জানান যুক্তরাজ্য, কানাডা ও ব্রিটেনের রাষ্ট্রদূত। বেলা 11টায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন তারা। রাষ্ট্রদূতরা অনিবন্ধিত ক্যাম্প ঘুরে দেখেন, তারা রোহিঙ্গাদের খোঁজ খবর নেন। এর আগে সকালে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুতুপালংয়ের এসএএফ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তারা। এছাড়া গতকাল রাতে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন 3 দেশের রাষ্ট্রদূত। দেখছেন সন্ধ্যার সময়। এখানে রিচার্জ হবে? কথা বলবো। এই যে টাকা রিচার্জ। কত টাকা? 100 টাকা। থ্যাংক ইউ। আপনি তো আমার জীবিত ভাই। আসেন একটা সেলফি তুলি। দোস্ত, প্রতি 2 জনে একজনের হাতে বাংলাদেশের 1 নাম্বার নেটওয়ার্ক। অমর একুশে গ্রন্থমেলার 9ম দিনেও লেখক, প্রকাশক আর বই প্রেমীরা ভিড় করছেন মেলা প্রাঙ্গণে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী পারমিতা হিম। সরাসরি চলে যাব তার কাছে। পারমিতা, রিচার্ড, আজকের মেলায় যতগুলো বই বেরিয়েছে সব মিলিয়ে 800টিরও বেশি নতুন বই প্রকাশিত হয়েছে আজ পর্যন্ত মেলাতে। এবং বৃহস্পতিবার এই হিসেবে মেলায় আমি বলবো আজকে দর্শনার্থী, ক্রেতা, পাঠক এবং লেখক, প্রকাশক প্রত্যেকেরই প্রচুর ভিড় রয়েছে। সেই সঙ্গে মেলার যেটি বিশেষ বৈশিষ্ট্য, প্রতিদিন তাদের মিলন মেলায় মুখর হয়ে যাওয়া, সেই বিষয়টি আজকে সন্ধ্যা হতেই সন্ধ্যা নাগাদ দেখতে পাচ্ছি মেলায় পুরোপুরি সেই বৈশিষ্ট্য আমরা আজকে দেখতে পাচ্ছি। বাংলা একাডেমি যে মঞ্চ, বাংলা একাডেমি মঞ্চে সেখানে যে ধরনের আজকের আলোচনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেগুলো ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আর সোহরাওয়ার্দী উদ্যানের এই প্রাঙ্গণে এই মুহূর্তে আসলে যে প্রকাশনা সংস্থাগুলো আছে শেষ মুহূর্তের বেচাকেনা এখানে চলছে। 8:30 পর্যন্ত যদিও এই মেলা চলার কথা, কিন্তু 8:10-এর মধ্যে এখানে প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়, যার ফলে নতুন দর্শনার্থীরা আসতে পারেন না। তাই এই মুহূর্তটাই আসলে সবচেয়ে বেশি কেনাকাটা হয়ে থাকে। কাল সকাল 11টা থেকে শিশু প্রহর চলবে, শিশুদের জন্য সেটা বলে রাখি, সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং শনিবারও তাই চলবে। তো রিচার্ড, এই ছিল আমার কাছে আজকের বইমেলার খবরাখবর। হিম, এই সন্ধ্যায় নিশ্চয়ই আপনি এই সন্ধ্যাটা উপভোগ করছেন, সেটাই আমরা বুঝতে পারছি। 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে বৃহস্পতিবার আপিল আদালতে চূড়ান্ত রায় হতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম। এর আগ মুহূর্তে বুধবার মার্কিন আইনি ব্যবস্থার কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন রাজ্যের পুলিশ কর্মকর্তা ও শেরিফদের সঙ্গে এক সভায় আদালতকে রাজনৈতিক প্রভাবপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
সান ফ্রান্সিসকোর আপিল আদালত যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে কিনা এই প্রশ্ন তোলার একদিন পরই এমন প্রতিক্রিয়া দেখালেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধের চেষ্টা করা হলে কংগ্রেসে তা প্রতিরোধের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন স্পিকার পল রায়ান। ভারত বাংলাদেশ টেস্টের খবর। হায়দ্রাবাদে বহুল প্রতীক্ষিত টেস্টে প্রথম দিন শেষে বেশ ভালো অবস্থায় আছে স্বাগতিক ভারত। বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ 3 উইকেটে 356 রান। অধিনায়ক বিরাট কোহলি 111 আর রাহানে 45 রানে অপরাজিত আছেন। এই দুজনের ব্যাটে বড় সংগ্রহের পথে রয়েছে স্বাগতিকরা। কোনো সন্দেহই নেই বাংলাদেশ ভারত দুদলই একে অপরের আপোষহীন প্রতিপক্ষ। তবে পদ্মা আর গঙ্গাপাড়ের ক্রিকেট যোদ্ধাদের কিছুক্ষণের জন্য এক মোহনায় নিয়ে আসলো দুদলের জাতীয় সঙ্গীতের লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দীর্ঘ 16 বছরের প্রতীক্ষার পর ভারতের মাটিতে সাদা পোশাকের ক্রিকেট ক্যানভাসে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের মাটিতে এত লম্বা সময় পর টেস্ট খেলার জেদ যেন পুষিয়ে রেখেছিলেন বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ। তাই তো প্রথম ওভারেই তার আগুন ছড়া বোলিংয়ে দগ্ধ লোকেশ রাহুল। স্বপ্নিল শুরু, কিন্তু এমন ধাক্কার পরও যে ঘুরে দাঁড়াতে জানে ভারত। নইলে কি আর ঘরের মাটিতে টানা 18 টেস্ট অপরাজিত থেকে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল তারা? তারই প্রমাণ দিলেন পূজারা মুরারি। লাঞ্চ বিরতিতে 1 উইকেটে দলীয় 86 রান তোলার পর দ্বিতীয় সেশনে আরও আগ্রাসী তারা। দুজনেই এগুচ্ছিলেন সেঞ্চুরির পথে, কিন্তু টি ব্রেকের কিছুক্ষণ আগে মেহেদী মিরাজের শিকার হয়ে ব্যক্তিগত 83 রানে আউট। অতীতে হায়দ্রাবাদের উইকেটে রানের উৎসব করা চেতেশ্বর পূজারা ভাঙে 178 রানের চোখ রাঙানো জুটি। সঙ্গী হারালেও নবম সেঞ্চুরির ল্যান্ডমার্ক স্পর্শ করতে পথ হারাননি মুরারি বিজয়। অধিনায়ক কোহলির সমর্থনে তুলে নেন নিজ ক্রিকেট ক্যারিয়ারের আরও একটি 3 অঙ্কের ম্যাজিক ফিগার। মুরারির ম্যাজিক ফিগার ছোঁয়ার পর তাইজুলের এমন ম্যাজিক ডেলিভারিতে শেষ হয় তার ব্যাটিং অধ্যায়। কিন্তু বাকি সময়টা বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানের। দারুণভাবে ব্যাটিং করেছেন তারা দুজনে। তাই তো শেষ বিকালে ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন রান মেশিন বিরাট কোহলি। দিন শেষে স্কোরবোর্ড সমৃদ্ধ করতে তারা গড়েন 122 রানের জুটি, আর ভারত আভাস দিচ্ছে পাহাড় সমান রানের। তবে দিন শেষে হয়তো স্বস্তিতে থাকতে পারত টাইগাররাও, যদি না কয়েকটি সহজ ক্যাচ আর রান আউটের সুযোগ মিস করত বাংলাদেশের ফিল্ডাররা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে স্থানীয় সরকার পদে নির্বাচন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। নাগরিকত্ব আইন 2016 খসড়া সংশোধন নিয়ে আলোচনায় জানালেন আইনমন্ত্রী। প্রবাসীদের সাধুবাদ। প্লট জালিয়াতি মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান ও পার্টেক্স গ্রুপ চেয়ারম্যানের ছেলে গ্রেফতার, জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক থেকে যুব সমাজকে রক্ষায় প্রচারণা চালাতে হবে ইমাম ওলামাদের, বাড়াতে হবে সচেতনতা, ইমাম সম্মেলনে প্রধানমন্ত্রী। অসুস্থতার কারণ দেখিয়ে আজ বকশীবাজারের আদালতে যাননি বেগম জিয়া। আইনজীবীদের করার সময় আবেদন মঞ্জুর, আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ 16 ফেব্রুয়ারি। এবং বহুল প্রতীক্ষিত হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে ভারত। মুরালির পর অধিনায়ক কোহলির সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে স্বাগতিকরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।